পৃথিবীর প্রত্যেকটি মানুষ স্বতন্ত্র, প্রত্যেকেই অনন্য, প্রতিজনই এক একটি অমূল্য ছবি। সেই ছবিগুলোর জীবনে কখনো কখনো ঘটে যায় নানা অপ্রিয় ঘটনা, কখনো জন্ম হয় এমন সব সত্যের যে সত্যের দায় বয়ে বেড়াতে হয় মানুষের সারা জীবন ধরে। মাই স্টোরির মাধ্যমে আমরা সেই সমস্ত সত্য এবং ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমি মরুভাস্কর একজন অতিথি নিয়ে মাই স্টোরির একটি নতুন পর্ব শুরু করছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিউটি আক্তার। আমরা তার মুখেই শুনবো তার জীবনের না বলা ঘটনাগুলো। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। আপনার জন্ম? আমার জন্ম জিঞ্জিরা, জন্মস্থান কেরানীগঞ্জের জিঞ্জিরা। জি, কেরানীগঞ্জ। আপনার একদম ছোটবেলা থেকে আপনার জীবনের গল্পগুলো শুরু করবেন, যে আপনি কিভাবে বেড়ে উঠলেন বা আপনারা কয় ভাই বোন ছিলেন, বাবা কি করতেন? আমরা 3 বোন 1 ভাই, আমরা 4 ভাই বোন। আর আমার আব্বু ব্যাটারি কাজ করতো, জিঞ্জিরা ব্যাটারি কাজ করতো, যে লাইটের ব্যাটারিগুলো আছে না, ওই ব্যাটারি, মানে টর্চ লাইটের ব্যাটারি। হ্যাঁ, তখন টর্চ লাইটের কাজ করতো। তো ওখানেই আমি পড়াশোনা করে আমার কেরানীগঞ্জে আমি বেড়ে উঠছি। আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। আপনি কত নম্বর? আমি সবার বড়। আচ্ছা। আর বাকি 2 বোন 1 ভাই, ওরা ছোট আমার। আপনি পড়াশোনা করেছেন কোন ক্লাস পর্যন্ত? আমি 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছি। আপনার পড়াশোনা কি কেরানীগঞ্জে? জি, কেরানীগঞ্জ। আমি রূপপুর উচ্চ বিদ্যালয়ে পড়ছি। আচ্ছা, আপনার আম্মা কি করতেন? আমার আম্মা বাসায় থাকতো। আপনার ছোটবেলাটা কেমন ছিল? আপনারা 4 ভাই বোন বা 3? ছোটবেলাটা অনেক ভালোই ছিল, বাবা মার সাথে থাকতাম, বাবা জব করতো বা ভালোই ছিলাম। কিন্তু মাঝখান দিয়ে আমার আব্বুর যখন চাকরিটা চলে যায়, তখন আমাদের খুব অবস্থা খারাপ ছিল। তখন মানে আমরা 4 ভাই বোন সারাদিনও খাবার খেতে পারতাম না। সারাদিন পরে দেখা যেতেছে যে একবেলা আমাদের মানে আমার আব্বু কোথা থেকে যে কাজ করে বা কোথা থেকে যে নিঃসঞ্চয় করে আইনা খাবার দিত, সারাদিন পর একবেলা আমরা খাইতাম। তো ওই সময়টা অনেক খারাপ ছিল। তখন আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে আপনি দেখলেন যে আপনার ফ্যামিলিতে এরকম একটা সমস্যা। হ্যাঁ, তখন আমার আব্বুর ব্যাটারি কাজটা চলে যাওয়ার পরে তো এখন আমার আব্বু তো আর অন্য কাজ জানে না, কি কাজ করব, কিভাবে সংসার চলবো। তখন আমার আব্বু অনেক কষ্ট করে রিক্সা চালার কাজটা করে, যেটা আমার আব্বু রিক্সা চালায়। তখন তো হ্যান্ডেল রিক্সা ছিল পায়ে, তো ও রিক্সা চালায়, তো আমাদের সংসারটা আর কি চলতো। খুবই কষ্ট চলতো। আমার ভাই বোন ছোট ছোট, আর আমার মাও পাশাপাশি বাসায় কিছু করতো, যেরকম গাছ বুনতো, সবজি টবজি বুনতো, এই দিয়ে আর কি আমাদের জীবনটা চলে যেত। তখন তো ক্ষুধা লাগতো? অবশ্যই ক্ষুধা লাগতো, কারণ আমরা তো ছোট ছিলাম, আমাদের সেকেন্ডে ক্ষুধা লাগতো। কারণ একটু খেলতে যেতাম, আমরা তো বুঝতাম না অভাবটা কি জিনিস বা খাবার কোথা থেকে আসে সেটাও বুঝতাম না। কিন্তু বাবা যে কোথা থেকে খাবার নিয়ে আসতো, মা যে কীভাবে রান্না করতো, এটা তো আর আমরা জানতে চাইতাম না। সেকেন্ডে এসে বলতাম, মা ক্ষুধা লাগছে, আব্বু ক্ষুধা লাগছে, খাবার দেন। কিন্তু আব্বু তো আর বলতে পারে না যে বাবা খাবার নাই, ভাই একটু পরে খাও। হ্যাঁ দিতেছি, একটু ওয়েট করো। এই ওয়েট করতে করতে আমরা তো খেলার সময় খেলতাম, অতটা আর খেল থাকতো না। মার কাছ থেকে বই লাইসা খেলা খেলতাম বা বান্ধবীদের সাথে গোসল করতে যেতাম। তো এমন সময় দেখা যেতেছে আসরের আজানও দিয়ে দিত। তখন আইসা বলতাম, মা খাবার দিবা, ক্ষুধা লাগছে। তখন মা বলতো যে আমাদের মানে পাশের বাড়ি থেকে আমার মা কি করতো, আটা নিয়ে আসতো। আমার আব্বু আটা কিনা দিত, আটা নিয়ে আসতো। তো আটা দিয়ে আমার মা কি করতো, আটার একটা জাউ রান্না করতো, জাউ রান্না করে আমাদের দিত খাওয়ার জন্য। একবেলা আটার জাউ? হ্যাঁ, ভাতও হতো না, কারণ অবস্থা অনেকই খারাপ ছিল। তো আল্লাহ ওই দিনগুলো পার হয়েছি। ভাই বোন অনেক কষ্ট করছে। এখন আমার বাবা স্ট্রোক করে বিছানায় পড়ে আছে, কিছু করতে পারে না। আমার মা এখনো জব করে। আচ্ছা, তারপরে যখন আমি ক্লাস 8-এ যখন পড়লাম, 8-এ পড়ার পর আমার ফ্যামিলি করতে আমার বাবা মা আমাকে একটা বিয়ে দেয়, যে ঢাকা বাবুবাজার 1/4 জিয়ারউদ্দিন রোড, ওখানে আমাকে বিয়ে দেওয়ার পরে আমি আমার শ্বশুরবাড়িতে যখন যাই, সেখানে মানে কি আর বলুম, মানে এমন একটা হাজবেন্ড পাইছি যেটা মানে এক কথায় বলা যায় যে সবচেয়ে মানে খারাপ, যার কোনো ভালো সাইড নেই। মানে আপনাকে তো দেখে শুনে বিয়ে দিল? হ্যাঁ, বাবা মা দেখে শুনে বিয়ে দিচ্ছে। কারণ আমরা তো গরিব অবস্থা। তো আমাদের ঢাকা থেকে একটা ঘর আসছে, ভালো ফ্যামিলি, বাবাও প্রভাবশালী, যে প্রত্যেক বাবা মাই তো চায় যে তার। আপনি যখন ক্লাস 8-এ পড়েন, আপনার বয়স তখন কত? 12 বা 13? 13 বছর আমার। 13 বছর? হ্যাঁ, তখন আমার 13 বছর। আর আপনার যার সঙ্গে বিয়ে হচ্ছে, ওনার বয়স কত? ওনার বয়স 32 হবে। মানে আপনার বয়সের দ্বিগুণেরও বেশি? জি, দ্বিগুণেরও বেশি ছিল। 8 বছরের মতো বেশি। তো আমার বাবা মা তখন চিন্তা করলো যে আমি তো কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাইতে পারতেছি না,
তো আমার আব্বু কী করলো, ওই যে ভালো একটা ঘর আসছে, যেটা ভালো থাকবো, শান্তিভাবে থাকতে পারবো, এটাতেই বাবা মা সন্তুষ্ট, যে ভালো একটা বাসা থেকে আসছে, এর জন্য বাবা মা ওখানে আমাকে বিয়ে দিয়ে দিল। তো ওখানে বিয়ে করলাম, বিয়ে করার পরে দেখি যে হাজবেন্ড ভালো না। হাজবেন্ড ভালো না মানে কি? ভালো না মানে কি, উনি প্রচণ্ড ড্রাগস করে, এমনকি প্রতিদিনই আয়সা মারধর করে। মানে কি নেশা করতো? তখন হিরোইন খাইতো, হিরোইন ছিল, উনি প্রচণ্ড হিরোইন খাইতো। তা আমরা তো, আমার বাবা মা জানতো না যে এটা এরকম একটা মানে নেশা মানে করে। দেখে বোঝা যায়নি যে উনি হিরোইন খায়? না, দেখে আমরা কোনোভাবে বুঝতে পারি নাই। তো বিয়ে দেওয়ার পরই দেখি এরকম। এখন আমার উপরে প্রেশার যে আমি যদি এখন চলে যাই, বাবা মা কি করব, কিভাবে আমাকে পালবো। মানে একটা মাদক আসক্ত ব্যক্তিকে সুস্থ করার জন্য আর একটা সুস্থ মানুষের জীবনকে অসুস্থ করে তোলা হলো আর কি। হ্যাঁ, তো এভাবে মানে সংসার। আর যেখানে শ্বশুর শাশুড়ি আমি পাইছি, তো আমি ছোট থেকে আর কি সব কিছু ম্যানেজ করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিছে, তো আমি সব কিছু মাইনা নিতে পারি। শ্বশুর শাশুড়ি। আচ্ছা, আপনি বিয়ের পর জি কিভাবে বুঝলেন যে আপনার স্বামী মাদকাসক্ত? আমার হাজবেন্ডের বোন আছে, ওর সাথে বসে বসে কথা বললাম যে আমার সাথে কেন এরকম করে, আমি তো বুঝি না। তো আমার মানে কথা ওনারা বলে ফেললো যে উনি তো নেশা করে, তো ওনার মাথা ঠিক নেই। তখন থেকে আমি জানলাম যে ও নেশা করে। মানে আপনার ননদের মুখ দিয়ে মুখ ফসকে বেরিয়ে গেল সত্যটা। কিন্তু আমি জানি না যে মানে নেশাটা কি জিনিস বা হিরোইনটা কি জিনিস। তখন একদিন আমি জামা কাপড় ধুইতে গেছি, ধুইতে যাই আমি পকেটের ভিতরে মানে একটা পাইছি, এই যে কাগজ না কি জানি, একটা ছোট একটা কাগজ পাইছি, ওটা আমি নিয়ে দেখেছি পাউডারের মতো। তো আমি বলছি যে এটা কি এমন জিনিস, আর এটা এর পকেটে কেন? তো বলে যে ভাবি এটা যে জায়গাটা ওই জায়গায় রাইখা দেন, নাইলে কিন্তু আপনার সাথে অনেক খারাপ হইব। আমি কি হইব? আমি ফালাই দিছি পাউডার, আবার ওটা চাইলে একটা পাউডার দিমু, বাচ্চাদের পাউডার আছে আমি দিমু। তো আমার নলেজ আর কি, আমি ছোট বুঝি না, এত নলেজ নাই। তো আমি দিছি। তো সেটার জন্য সেদিন যে কি ব্যবহার ভাই, কি যে মায়ের ধর, কি চিল্লাচিল্লি। কি যে ব্যবহার বলতে আপনাকে কি ব্যবহার মানে ওটা কই, ওটা কি করছো, ওটা কোথায় আছে, এটা কেন নিছস, কেন ধরছস, আমার জিনিস ধরবি কেন, আমার না জিগা, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, তুই তোরে নিয়ে থাক না, তুই আমার ব্যক্তিগত লাইফে ঢুকোস কেন? আচ্ছা, মানে এগুলা নিয়ে আমার সাথে অশান্তি। আপনাকে গায়ে হাত তুললো? অবশ্যই আমাকে অনেক মারধর করতো, আমাকে এমন মারতো, আপনার ঘরের মধ্যে গেট লাগায় মারতো, যাতে ওর মা বাবা আসলে চিল্লাচিল্লি করলো যাতে গেট না খুলে। আমার বউ আমি মারতেছি, আপনার কি? মানে মারতো কি দিয়ে? হাত দিয়ে মারতো, বেল দিয়ে মারতো, হাত বাইদা মারতো। হাত বেঁধে মারতো? হ্যাঁ, এরকমই করতো। যার কারণে আমি এই টর্চারিং বিগত 13-14 বছর আমি সহ্য করছি। 14 বছর আমার 2টা ছেলে হয়েছে। আমি যে একটা সাংসারিক জীবনে একটা মেয়ের কিন্তু বিয়ে হলে একটা যাতে বাচ্চা নেওয়ার একটা পদ্ধতি নিতে হয়, আমাকে সেটাও দিত না। আমার পিছনে 10 টাকা খরচও করতো না, যে না আমি আমার ওয়াইফ, আমি ওকে 10টা টাকা দিব, ওর পিছনে আমার 10টা টাকা খরচ করতে হইব, কিন্তু 10টা টাকা আমাকে দিত না। এরকম করে আমার 2টা ছেলে, আমার বয়স হলো 2টা ছেলে হয়ে গেল। আপনার প্রথম বাচ্চাটা কত বছর বয়সে হলো? আমার ফার্স্টে যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার 1 বছর পরে আমার ছেলে হয়েছে। আচ্ছা, তার 1.5 বছর পর আবার আরেক ছেলে হয়েছে। মানে আপনার যে প্রথম ছেলে হলো, আপনি প্রেগনেন্ট অবস্থায়ও কি আপনার হাজবেন্ড এরকম ব্যবহার করতো? হ্যাঁ, ও আমার প্রেগনেন্ট মানে কখনোই একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে একটা ভালো ব্যবহার, ভালো কথা, ভালো কিছু আশা আমি কখনো করি নাই। কখনো তার কাছ থেকে ভালো কিছু পাইনি। আমার মনে হয়েছে যে আমি সবসময় ওর এখানে জব করে আমি ওর একটা সেবা দাসী, এটা ফিল হয়েছে আমার ভিতরে। মানে আপনি কি কখনো চেষ্টা করেননি আপনার হাজবেন্ডকে কোনো রিহ্যাবে দিয়ে? হ্যাঁ, অবশ্যই। আমি যখন নাকি টর্চারিং সহ্য করতে পারতাম না, তখন আমি কি করতাম, আমার বাসায় চলে যেতাম, কারণ আমার আর সহ্য হয় না, মানে আমি পাগল হয়ে গেতাম ভাইয়া। তখন বাসায় চলে যেতাম। বাসায় চলে যাওয়ার পরে দেখা যেত যে ওর বাবা মা চিন্তা করতো যে এই মেয়েটা যদি বাসায় চলে যায়, আমাদের ঘর মুছতে একটা লোক লাগে, আমাদের জামা কাপড় ধুইতে একটা লোক লাগে, খাবার রান্না করতে একটা কাজের লোক লাগে, তাইলে আমরা কাজের লোক তো টাকা দিয়ে রাখুন কেন, ওরে দিয়ে এই কাজ করামো। তো এরকম করতে করতে 14 বছর আমি পার করছি। এখন আমার আর সহ্য হয় না, আমার সাথে অনেক অত্যাচার হয়েছে। আমি যদি একবেলা খাবার না খাই, আমার শাশুড়ি আমার সামনে থেকে প্লেট নিয়ে যায়, খাবার খাইতে দেয় না, বলে যে আমার কাজ করিস না, খাবার খাবি কেন, এরকম করতো। তো আমি অনেক কষ্ট করেছি সংসার করার জন্য, কিন্তু করতে পারিনি ভাইয়া। লাস্টে আমি বাবার বাসায় চলে আসি, 2টা ছেলেকে নিয়ে বাবার বাসায় চলে আসি। চলে আসে আমি কনজিউমার প্রোডাক্টস, আমি ফ্যাক্টরিতে আমি 3500 টাকা বেতনে জব করি। এই 3 বছর আমি কনজিউমার প্রোডাক্টসে আমি ফ্যাক্টরি, আমাদের বাবার বাড়ি ওখানে ফ্যাক্টরি আছে, ওখানে আমি জব করছি। জব করে ছেলেদের একটা ভালো একটা স্কুলে ভর্তি করাইছি। তো যার কেউ না আছে ওর আল্লাহ আছে মানুষে বলে। তো আমাকে আমার অনেক ভাই আছে, বোন আছে, ক্লাসমেট আছে, ওরা আমাকে হেল্প করছে যে তোর বাচ্চার স্কুলের বেতনটা আমি নেব।
বা এই স্কুলে স্যারদের প্রিন্সিপাল স্যারের বইলা দিয়ে আসছে যে স্যার ওদের বেতনটা ধরেন না, তো বেতন ধরে নাই। তো আমি প্রাইভেটটা চালাই গেছি। তো ওই যে 3500 টাকা বেতনে যে আমি আমার সংসার চালাইতাম, ওটা তো হইতো না ভাই, এটা তো হয় না। 3500 টাকা কি দুইটা ছেলে লেখাপড়া, খাবার দাবার, একটা ঘর নিয়ে থাকা, এটা তো কোনোভাবেই হয় না, আমি পারি না। তো তখন আমার শ্বশুরবাড়ির অবস্থা অনেক ভালো, কেউ কখনো খোঁজখবর নেয় নাই বা বলে নাই যে তুমি কিভাবে চলো বা ওরা কিভাবে চলতেছে, কিভাবে আসে, কেউ খোঁজখবর নেয় নাই। তা আমিও কারোর আশা করি নাই। আল্লাহ বলছে যে হক হালালি টাকা 1 টাকাই বলে বরকত। তো ওরকম করে আমি চালাই গেছি। এখন দেখি যে আমি আর চলতে পারি না, কারণ আমার নিজের একটা ভালো জামা পরতে পারি না, একটা ওষুধ কিনা খাইতে পারি না, বাচ্চাদের একটা ভালো জামা পরাইতে পারি না। পাশের বাড়িতে একটা দাওয়াত অনুষ্ঠান হলে বাচ্চারা হাওয়ায় আমার দিক তাকায় থাকে। তো আমার বাচ্চারা আমাকে বলতো কি যে মা তুমি আমাদের আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াও, কিন্তু আমাদের পড়ালেখাটা চালাই যাও, পড়ালেখাটা বন্ধ করো না। আচ্ছা বাবা ঠিক আছে। এরকম করে একদিন এক বান্ধবী বললো যে তুই এভাবে সংসার না চালাইয়া এভাবে তোর হয় না, কষ্ট হয়, তো তুই প্রবাসে চলে যা, দেশের বাইরে চলে যা। আচ্ছা, আমরা প্রবাসের গল্পে যাব। তার আগে জানতে চাই যে আপনার হাজবেন্ডের বাড়ি থেকে আপনি যখন চলে এলেন, জি, আপনি কি ডিভোর্স দিয়ে এলেন নাকি এমনি রাগ করে চলে এলেন? আমার হাজবেন্ডের বাসা থেকে আমি রাগ করে চলে আসছি। এখনো ডিভোর্স দেননি? না না, ডিভোর্স দিছি, রাগ করে চলে আসছি। চলে আসার পরে দেখা যেতেছে যে আমার হাজবেন্ডরা কোনো খোঁজ খবর নেয় না, বাচ্চাদের কোনো কিছু দেয় না, বা আমাকে নেওয়ার জন্য আবার নিতে চায় আমাকে। লাস্টে আমি 2016-তে না কি 2017-তে আমি ডিভোর্স দিয়ে দিছি। কোর্টে যেয়ে আমি ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্স দিয়ে যখন আমি আমার বাচ্চাকে চালাই, আমি ইনকাম করি, কেউ আমাকে দেখে না, কেউ আমার খোঁজ খবর নেয় না, তাহলে এই স্বামী আমি রেখে কি করব? আপনি কোর্টে যে যখন ডিভোর্স দিলেন, জি, নরমালি আমাদের যে তালাক আইন, সেই আইনের অনেকগুলো ধারার মধ্যে একটা ধারা আছে যে আপনার স্ত্রী এবং সন্তানদের খোরপোশ বহন, সে ধরনের কোনো ক্ষতিপূরণ কি আপনার স্বামী আপনাকে দেয়নি? না, সে ধরনের কোনো ক্ষতিপূরণ আমাকে দেয়নি বা কোনো কিছু আমাকে দেয়নি। আর কোর্টে আমি গেছি, যাওয়ার পরে বলছি যে এরকম এরকম আমি আমার হাজবেন্ডের, আমি অনেক জায়গায় গেছি, কারণ আমি বলছি আমার হাজবেন্ড এরকম টর্চারিং করে, অত্যাচার করে, তো আমি সহ্য করতে পারি না। তো একটা নারীদের একটা উদ্যোগ ছিল আপনার কোর্টের ওখানে যে বললেন নাকি যে কোনো হাজবেন্ড নামে কমপ্লেন দিলে যে হাজবেন্ড পারিবারিক আদালত, হ্যাঁ, ওখানে নিয়ে যায়। কিন্তু ওনারা বলে যে আপনাকে সাথে যে টর্চারিং করে নির্যাতনের একটা রিপোর্ট আমাকে দেখাইতে হইব। তো যখন নাকি নির্যাতন করে, যখন নাকি মারধর করে, তখন তো আমাকে ওরা বাসায় মেন গেট তালা মেরে রাখে, আমি বের হতে পারি না। আমি যদি বের না হইতে পারি তাহলে আমি রিপোর্ট দেবো কিভাবে, বা আমি পেপার পাবো কোথা থেকে? আমার তো হসপিটালে যাইতে হইব। আপনার ছেলেদের বয়স এখন কত? আমার ছেলেদের বয়স এখন একটার হলো 12 বছর, একটা 14 বছর। আপনি ছেলে দুটোর বয়স কত থাকতে প্রবাসে গেলেন? ছেলে দুটোর বয়স আমি আমার বড় ছেলের যখন 13 বছর ছিল বা 12.5-13, তখনই আমি প্রবাসে গেছি। তাহলে আপনার এক বান্ধবী আপনাকে বললেন প্রবাসে যাওয়ার জন্য? হ্যাঁ, প্রবাসে যাওয়ার জন্য যেভাবে যা। তো আমি তো আর জানি না যে কিভাবে যাইতে হয় বা কি করতে হয়। তখন আমাকে একটা এজেন্সিতে নিয়ে যাওয়া হলো। এজেন্সিতে গেলাম। যাওয়ার পরে সেই এজেন্সিতে যায় আমি বললাম যে আমি প্রবাসে যাব। বলে ঠিক আছে আপনি যাইবেন, তো আপনার পাসপোর্ট বানাইতে হবে। তো ঠিক আছে, আমি পাসপোর্ট বানাইলাম। বানানোর পরে আমাকে বললো যে আপনাকে খুব ভালো একটা হাউস, সেখানে আপনার 1000 টাকা স্যালারি দিব, খুব ভালো, আপনি যান, আপনি অনেক ভালোভাবে চলতে পারবেন, আপনার বাচ্চারা ভালো একটা জায়গায় লেখাপড়া করতে পারবো, ভালোভাবে খাইতে পারবেন, সংসার চলতে পারবো, আপনার বাবা মাকেও কিছুটা হেল্প করতে পারবেন। তো আমাকে এটা বললো। তো আমিও চিন্তা করলাম যে না, আমিও তো অনেক সমস্যায় আছি, তো এভাবে কতদিন, তো যাই, যদি আমার সংসার ভালো ছিল, আমার ভালো ছেলে মেয়ে যদি ভালো একটা স্কুলে লেখাপড়া করে, তাহলে আমার কষ্ট করলে আমার সে কষ্ট সার্থক হইব। এর জন্য আর কি আমি বিদেশে যাওয়ার প্রিপারেশন নিছি। আচ্ছা, কত সালে? এটা হলো আপনার 2019-এ। আচ্ছা, তারপর কি করলেন? তারপরে আমি সৌদিতে চলে গেলাম, সবকিছু ঠিক করে আমি সৌদিতে চলে গেলাম। সৌদিতে যাওয়ার পরে দেখা গেছে যে আমার যে একটা কফিলের বাসা দেওয়া হয়েছে, তো ওই কফিলের নাম ছিল মোহাম্মদ। কফিলের বাসায় দিয়েছে, বাসায় গেছি। ফার্স্টে যেদিন গেছি সেদিন উনি আমার ছিল একটা বাটাম মোবাইল। তো সৌদি আরব থেকে বাংলাদেশে তো বাটাম মোবাইলে সিমে ফোন দেওয়াটা তো সম্ভব না, আর অনেক টাকা কাটে। তো ওই সৌদি আমাকে একদিন বললো যে তুই তোর বাসায়, তুই এখানে এসে পৌঁছাইছস, তুই তোর বাসায় ফোন দিয়া বল যে তুই সৌদি এসে পৌঁছাইছস। ঠিক আছে, আমি ফোন দিলাম, ফোন দিয়া বললাম। তো 2 দিন আমার সাথে ভালোই ছিল, ভালো ব্যবহার করছে, বা কোনো কিছু বললো, জামা কাপড় কিনা দিছে যে তুই এটা পরবি, এটা খাদ্যামার ড্রেস, তো আমি পরছি। তো 2 দিন পরে ও বললো যে আমাকে বলছে তুই রান্না করতে পারো? আমি বলি হ্যাঁ আমি রান্না করতে পারি। তো আমার রান্না খায় ও খুব হ্যাপি। তো এখন বলে যে
এদিকে আয়, আমার কাছে আস। আমি বলি কি হয়েছে বলেন। ওনার ওয়াইফ আমার কাছে আসতো না, আচ্ছা ওয়াইফ দাঁড়ায় থাকতো মানে কিচেন রুমে, কিন্তু পুরুষটা আমার কাছে আসতো, আইসা বলতো এখানে হলো 5 কেজি চাউল। 2 দিন পরে বাজার আনছে একটা বাসায়, বাজার এনে বলে যে এখানে 5 কেজি চাউল, যদি এই চাউল 3 মাসের আগে শেষ হয় তাহলে তোর স্যালারিটা কাইটে নেব। 5 কেজি চাউল 3 মাস কিভাবে যাবে? সেটা তো আমিও জানি না। আচ্ছা তারপরে একটা যে ডারু একটা দুধের ডিবা আনছে, মিডিয়াম সাইজ, বড় না, এটা যদি 3 মাসের আগে শেষ হয় তাহলে তোর স্যালারি থেকে কাইটা দিন। মানে এরকম আমাকে মানসিক একটা পেন, আমাকে এরকম এক তো পেন থেকে গেছে আরেক জায়গায়, সেখানেও আমার উপরে প্রেশার। তো প্রেশার এভাবে দিতেছে। কারণ কি? কারণ মানে ওর চিন্তা ভাবনা হলো যে তুই বাঙালি, তুই বেশি বেশি খাবি, খায় নষ্ট করবি, অপচয় করবি আমার খাবার, আমার এটা আমি 3 মাস খাই, 3 মাসে খাইতে হইব, যদি এর 1 ফোঁটা বেশি যায় তোর বেতন থেকে আমি কাইটা আমি নিয়ে আসুন এইভাবে। তো একদিন আমি বললাম, একটা গ্লাস ধুইতেছিলাম, আমি বেসিনে গ্লাস ধুইতেছিলাম, গ্লাসটা হাতের থেকে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে ও কী করে দৌড়ায় ঘরে আসছে, আমার কিচেন রুমে আসে, আইসা তো আমাকে পুরাই মারতে আসে যে তুই এটা ফেলছিস কেন। আমি বলছি আমার হাতে থেকে পড়ে গেছে, আর আমি তো আরবি বুঝি না, নতুন গেছি তখন তেমন একটা আরবি বুঝি না। তো আমি বলছি আমার হাতে থেকে পড়ে গেছে, এখন তোর বেতন থেকে আমি কাইটা নেব। তা আমি বলছি ঠিক আছে, আপনি আমার বেতন থেকে কাইটা নিয়ে, তারপর আমার সাথে মারধর করবেন না। এটা বলার পরে এরকম করে 2-3 দিন গেল, যাওয়ার পরে আমি ওই জায়গায় 10 দিন ছিলাম। 10 দিনে আমাকে খাবার দেয় না, সারাদিনে মনে করেন কি রুটি বানাই, আটার রুটি, আমি আটার রুটি বানানোর পরে মাগরিবের সময় 2টা রুটি বানাই, বানানোর পরে ওই 2টা রুটি থেকে আপনার গিয়ে হলো 1.5টা রুটি আমার যে কফিল মোহাম্মদ, ওনার ওয়াইফ আর ওনার ছেলে মেয়ে খায়, আর হাফ রুটিটা আমার জন্য রাখে। তো আমি সারাদিন না খেয়ে হাফ রুটি কি আমার হয়? আমার তো হয় না সারাদিনে। তো দেখা যেতেছে যে উনি বললো যে এটাই তোর খেতে দিব, ওই হাফে থেকে আবার ওনার ছেলে এসে আমার কাছ থেকে নিয়ে যায় যে রুটিটা মজা হয়েছে, আমাকে একটু দাও। তা আমি দিয়ে, বাচ্চা মানুষ আমি আদর করি, আমারও তো ছেলে সন্তান, আমি রাই খাচ্ছি। তা আমি দিয়ে যে না বাবা তুমি খাও। তো আমাকে বলে যে তুই খাবার কম খাবি, তুই বেশি খাবি না, বেশি খেলে তুই মোটা হয়ে যাবি, মোটা হয়ে গেলে কাজ করতে পারবি না। তা আমি তো খাবারই খাইতে পারি না, আমি কিভাবে খাবো? আমাকে খাবারই তো দিস না, আমি খাবো কীভাবে? তো এরকম করে আমি সেই বাসা থেকে আমি চলে গেলাম। আমি বললাম যে আমি থাকুম না, আমার শরীর খারাপ, আনা তা বাগানা সফর বাংলাদেশ। তো আমাকে বললো কেন তুই চলে যাবি? আমি কি না, আমি থাকুমি না, আমি বাংলাদেশে চলে যাব। তো আমাকে মক্তবে নিয়ে চলে গেলো। তো আমি তো জানি না যে মক্তবে নিতে যাওয়া যায় এখান থেকে। মক্তবে নিয়ে গেলো। মক্তবে যাওয়ার পরে মক্তবের স্যারের সাথে একটা অফিস বস আছে, বসের সামনে বাঙালিও আছে, বাঙালি শ্যামল নামে এক বাঙালি আছে, আমজাদ আছে আফ্রিকান। তো ওনারা আছে, বলে যে কি সমস্যা বলো। তো আমি বললাম যে এই সমস্যা, আমার খাবার থেকে এটা নেয়, এত উঁচায় একটা এসি, এই এসির পুরো কাবার পাই টু পেট খুলতে বলে, কারণ আমি তো কখনো এসি ব্যবহার করি না, আমি কীভাবে খুলুম? আমি তো পারি না, আর খুলতে না পারলে বলে তোর বেতন থেকে কাইটে নিব, তোরা ডাক্তার দিয়ে ফালাই দিম, এগুলো বলে। তো এগুলো তো আমার ফালাইলে তো আমি মরে যাবো, তো মরে গেলে আমার বাল বাচ্চার কী হইব? তা আমি থাকুম না, আমার কাছে থাকা সম্ভব না, আমি বাংলাদেশে চলে যাব। তো ওই মক্তবের বসে বললো যে তুই বাংলাদেশে যাওয়ার দরকার নাই, বাঙালিদের আর কি বলাইলো যে বাংলাদেশে যাবি না তুই, তোর আমি অন্য একটা হাউসে দিই, ভালো একটা হাউস দেখা দিই। আর ওই কফিলে চলে গেলো। তো আমি অন্য একটা হাউসে, আমি বললাম যে ঠিক আছে আমাকে একটা ভালো হাউসে দিয়ে, আমি কাজের জন্য আসছি, আমার ছেলে মেয়ে, আমি একদিন কাজ না করলে আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবো, কাজে আমার কাজ করতেই হইব। তা আমি আমাকে অন্য একটা হাউসে দিল, সেই হাউসে 10-15 দিন পর অন্য একটা হাউসে দিল মক্তবে রাখার পরে আমি অন্য হাউসে গেলাম। সেই হাউসে যাওয়ার পরে সেই হাউসে তৌফিক নামে এক কফিল, সেই কফিলের উনি একটা বড় পুলিশ অফিসার। তো ওনার হইলো 2টা ছেলে, একটা ছেলে 3টা মেয়ে, ছেলে হইলো 17-18 বছর ছেলে, আর 3টা মেয়ে। তো 3টা মেয়ে, তা আমি 3তলা ফ্লোর বাড়ি, 3তলা বাড়ি, 3তলা নিয়ে ওরা থাকে। আর আমাকে যে বেডরুমটা দেওয়া হয়েছে, সেই বেডরুমে লাভবার্ড কতগুলা পাখি পালে, আমার বেডরুমের ভিতরে কতগুলা পাখি পালে, এবং আমার রুমের ভিতরে আমি আয়রন করি, জামা কাপড় আয়রন করি। তো দেখা যায় যে আমি 16-17 বছরের ছেলে প্রতিদিনই বেডে শুশু করে দেয়, প্রতিদিনই আমার পরিষ্কার করতে হয়। তা আমি কাজ করি, আমার কোনো কষ্ট নেই। তো 1 দিন 2 দিন 3 দিন কফিলের বউটাও ভালো, আমার জামা কাপড় আইনা দিছে, আমাকে সুনু পাউডার যা লাগে আমার আইনা দিছে। তো আমি আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, আমি ভালো। তো হঠাৎ করে দেখি কপিল প্রতিদিনই রাত্রে আমার রুমের ভিতরে ঢুকে, ওই যে লাভবার্ড পাখি আছে, পাখিরে খাবার দিতে হইব, আপনি দিনে পাখিরে খাবার দেন, আপনার ছেলে আছে পাখিরে খাবার দেন, ওয়াইফ আছে দেখ, আপনি একটা পুরুষ, মানে এটা আমার বেডরুম, আমি কখনো শরীরে জামা থাকতেও পারে, কখনো নাও থাকতে পারে, আমি শুয়ে থাকি, হঠাৎ করে ঢুইকা যায়, এটা কেমন? তো আমি এক বাঙালির দিয়ে আমার কথা বলাইলো যে তুই আমার আছে ফ্রেন্ড আছে, ওর সাথে কথা বল, তুই কী বলছ আমি বুঝি না। তাই আমি বললাম যে আমার রুমে সবসময় ঢুকা আমি পছন্দ করি না, পাখি ছড়াই দিতে বলেন, নাইলে আমি থাকুম না। তো কপিলে বললো এখানেই পাখি থাকবো, এখানে আমি প্রতিদিন আসুন। তো এখানে আমি জামা কাপড়ই করি। আমার কপিলটা মানে 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে কপিলটা ছিল আপনার ভালো না, মানে
ভালো না। তো আমি বললাম, একদিন কি করলাম, আমি জানালা টানালা বন্ধ করে দরজা বন্ধ করে আমি ঘুমাই সারিছি। আমি কিন্তু জাগ না, আমি ঘুমাসিনি, আমি জাগ না, কিন্তু আমি আমার এত নক করতেছি দরজা, আমি দরজা খুলি না। আমি আজকে মরে যাম তো আমি দরজা খুলুম না, আমার জানালাও বন্ধ দরজাও বন্ধ। এরকম করে রাত্রে 2টা পর্যন্ত আমার দরজা এরকম নক করছে। সেদিন ওনার ওয়াইফ ওনার বান্ধবীর বাসায়, রাত্রে হইলে সৌদিরা মানে বান্ধবীদের বাসায় চলে যায়, এমন চলে গেছে। আর আমারও ভিতরে ভয়, এমনভাবে গেট বেরোতেছে, আমি ভয়ে গেট খুলি না। তো একদিন আমি কী করছি, খুলি না, পরের দিন আমি গেট খুলছি। গেট খুলে আমি সকালে যে আপনার গিয়া হলো জামা কাপড় আয়রন করতেছি আমার রুমের ভিতরে, ও পিছন দিয়ে যেয়ে আমাকে জড়াইয়া ধরছে। কফিল? হ্যাঁ, কফিল আমাকে জড়াইয়া ধরছে। তো আমাকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরার পর আমি জোরে একটা চিৎকার মারছি যে ডোন্ট টাচ মি, এটা বলছি। এটা বলার পরে তো কফিলের চিৎকারের বলে ওর ওনার ওয়াইফ যদি শোনা যায় ভয়, ও চলে গেছে। চলে যাওয়ার পর আমি সাথে সাথে মক্তবে ফোন দিছি। ফোন দিয়ে মক্তবে আমি বলছি যে আমি এখানে জব 1 সেকেন্ডও করুম না, এখানে আমি 1 সেকেন্ডও জব করুম না। তো কি কফিলে বলে যে আমার মানে মক্তবের যে বস, ওনারা বলে যে কোনো বাঙালিকে ফোন ধরতে মানা, বিটু যদি ফোন দেয় তাহলে ফোন কেউ ধরবি না, মানে আপনি যদি কাউকে ফোন দেন আপনার ফোন যেন রিসিভ না করে। কারণ যে আমি যে হাউসে দিছে এই হাউস আমি বললাম কাজ করুম না, কাজ না করলে তো ওরা তো আমাদের টাকা পয়সা খরচ করে নিয়ে গেছে ওখানে, তো ওদের একটা লস না, এর জন্য ও আমাকে অন্য জায়গায় কাজ করতে মানে কফিল ফোন ধরতে মানা করছে। তো ফোন ধরানো অনেক কষ্ট করে মানে দিনরাত 24 ঘন্টা ফোন দেয়, সেদিন আমি কাজই করি না। ফোন যখন ধরেন আমি কাজও করুম না, আমি খাবারও খাই না, কাজও করি না, গেট লাগাই রাখছি। তখন আমার কফিল আমার অফিসে মক্তবে ফোন দিয়েছে, এরকম এরকম বিউটি খাবার খায় না, গেট বন্ধ করে রাখছে, ও কাজও করে না। তো তখন তো মক্তবের মানে অফিস বস বলে কি যে ওরে নিয়ে আসেন মক্তবে। ও খাবার খায় না কেন, ও গেট লাগাইছে, কাজ করে না, কাজ করতেছে, কাজ করবো না কেন, মক্তবে নিয়ে আসেন। তা আমার মক্তবে নিয়ে গেছে। তো আমি তো মনে করছি যে ভালোই আমাকে মক্তবে নিয়ে গেছে, আমি আর আসুন, আমি বাংলাদেশে চলে যাবো। কিন্তু বাংলাদেশে আসাটা এত সহজ না। সৌদি আরবে যায় তো আমি পুরো একটা ক্রাইমের ভিতরে পড়ে গেছি, সেটা আমি বুঝতে পারি নাই। তো এইভাবে আমাকে মক্তবে আনছে, আনার পর আমাকে মক্তবের বস আমাকে চেয়ারে থেকে উঠে এসে বলে তুই কাজ করবি না কেন। তা আমি বলছি যে এরকম না, কফিল ক্যারেক্টার লুজ, ভালো না, আমি ওর বাসায় জব করুম না। এটা বলার পরেও কফিলের মানে ওর একটা মোটা একটা লাঠি ছিল, ও লাঠি দিয়ে আমাকে মার শুরু করছে ওই মক্তবের ভিতরে গেট লাগানো। কাজ করবি না কেন, তুই কাজের জন্য তোর টাকা পয়সা খরচ করে নিয়ে আসছি, তোর কাজ করতেই হইব। তা আমাকে মার শুরু করছে। তা মার শুরু করছে, আমার এক বাঙালি ছিল শ্যামল, ও বলে যে বিউটি আপা আপনি যেভাবে হোক বলেন আমি কাজ করুন, নাইলে আপনাকে যে মারবো, যদি একটা বেশি একটা কোনো আঘাত পড়ে আপনি তো সারা জীবন কাজ করে খাইতে পারবেন, তখন আপনার বাল বাচ্চার ভবিষ্যৎ ফিউচার কী হইব। তখন আমি ওনার কথায় আমি বললাম যে হ্যাঁ আমি কাজ করুম, আমাকে আর মারিস না। তারপরে ওই বস মানে চুপ, তখন উনি আর আমাকে কিছু বলে নাই, বলে যা তুই কাজে যা। আবার আমাকে ওই বাসে রিটার্ন ফেরত পাঠাইলো, ওই বাসে আমি আবার রিটার্ন চলে গেলাম। চলে যাওয়ার পরে এখন তো আমি আর গেট খুলি না, আমি গেট লাগাই রাখছি যে হ্যাঁ কাজ করি, কাজ ওর বাচ্চা একটা সাথে মানে যে 2-3 দিন আমি ছিলাম, ওই বাচ্চাটার সাথে নেওয়ার মানে কাজ করতাম, আবার আমি আমার রুমের গেট লাগাই রাখতাম। মক্তবে যাওয়া আমার লেগে পসিবল না, ওখানে মাইট দূর করে। এখন আমি কি করুন, আমি কিভাবে চলুন, এখন আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে আমি কিভাবে যাব আমি জানি না। কতদিন হয়ে গেছে আপনি সৌদিতে গেছেন? 1 বছর ছিলাম আমি। না মানে এই ঘটনাগুলো আপনার 1.5 মাস 2 মাস ছিল। আচ্ছা, তারপরে কি আপনি টাকা পাঠাতে পারলেন? না, কোনো টাকা পাঠাতে পারিনি আমি, 1 টাকাও বাংলাদেশে পাঠাতে পারিনি, আমাকে 1টা টাকাও দেওয়া হয় নাই। তারপরে আমি ওখান থেকে আপনার গিয়া হলো যে ওই কফিলের বাসা থেকে আমি কি বললাম যে আমি এবার ডিসিশন নিয়েছি যে আমি মক্তবে যাইতে পারলাম না, আমি কফিলের বাসায় জব করতে পারলাম না, আমার দ্বারা সম্ভব না, আমি এখন বাংলাদেশে চলে যাব। আচ্ছা, আমি বাংলাদেশে কিভাবে যাবো? তো ফিলিপিনে আমাকে বললো যে এম্বাসিতে চলে যাও। ওর বাসায় এক ফিলিপিনি আসছে, মানে বেড়াতে আসছে, ও আমাকে বললো তুই এম্বাসিতে চলে যা, এম্বাসিতে চলে গেলে তুই বাংলাদেশে আসতে পারবি। কিভাবে চলে যাবো এম্বাসিতে? বলে যে তুই এখান থেকে গাড়ি নিয়ে যে কোনো এক বাঙালি ড্রাইভার বা কাউকে পাইলে এভাবে কথা বলে তুই যাইতে পারবি, রাস্তায় বেরিয়ে তুই ওর বুঝাই দিব বাঙালির সাথে কথা বলে। তা আমি ওর কথা মতো আমি সেদিন মোবাইল চার্জার এগুলো নিয়ে আর কি আমি ভাইরেছি। আর আমার ব্যাগের ভিতরে কতগুলো টাকা ছিল, বাংলাদেশি টাকা ছিল, বা আপনার গিয়া হলো যে মোহাম্মদদের বাসায় যে 15 দিন কাজ করছিলাম সেই টাকাটা ছিল আমার ব্যাগের ভিতরে, আর মোবাইলটা হাতে ছিল। তো ওটা নিয়ে আমি বেরিয়েছি। বের হওয়ার পরে আমি এক বাঙালিকে আমি বললাম যে আমি ভাইয়া আমি তো বাংলাদেশে চলে যাব। তো উনি আমাকে বললো যে আপনি বাংলাদেশে চলে যাবেন, আপনার পাসপোর্ট কোথায়, আপনার আকামা কোথায়? আমি বললাম আমি তো পাসপোর্টের কোনো কিছু আমার কাছে নেই, তাই আপনি যাইবেন কিভাবে? আমি এম্বাসি থেকে যাওয়া যায়, আমি এতটুকু জানি, আমাকে এম্বাসিতে পৌঁছায় দেন। তা আমাকে বললো যে দেখেন আমরা হইলাম বাঙালি,
আমিও বাঙালি, আমি যদি আপনারা নিয়ে যাই বা আমার যদি কোনো একটা পুলিশের হাতে ধরা পড়ে আমাকেও সিল মেরে দেবো, আমি আর সৌদিতে ঢুকতে পারব না, তা আপনি অন্য কারো সহযোগিতা নেন। তো এরকম করতে করতে এক সৌদির গাড়িতে আবার উঠলাম। আচ্ছা, সৌদিকে বললাম আমি অ্যাম্বাসিতে যাবো। সৌদি আমাকে বলে যে ঠিক আছে তোর আমি অ্যাম্বাসিতেই পৌঁছাই দেবো। গাড়ির ভিতরে আরও প্যাসেঞ্জার ছিল, তো আমার একটা সাহস ছিল যে না আমি অ্যাম্বাসিতেই যাবো যখন, তো প্যাসেঞ্জার তো আসি, মানে আমার সাথে যে এত বড় একটা ক্রাইম হইব সেটা আমি জানি নাই, না জেনেই আমি সেই গাড়িতে উঠছি। ওঠার পরে আমাকে দাম্মাম থেকে রিয়াদে নিয়ে গেছে। সকাল ৬টা বাজে আমাকে গাড়িতে উঠেছে, রাইতের ১টা বাজে আমাকে রিয়াদে ছাড়ছে। আচ্ছা, রিয়াদে ছাড়ছে। রিয়াদে ছাড়ার পর আপনার গিয়ে হলো ওই যে ভাতা মার্কেট আছে, রিয়াদ বাঙালি একটা ভাতা মার্কেট আছে, ওই মার্কেটের ওখানে আমাকে ছাড়ছে। বলে যে তুই নাম এখানে, তোকে আমি দিতেছি, তোর আমার মোবাইলটা, আমার ব্যাগটা, আমার টাকাটা সব কিছু ওই ব্যাগের ভিতরে। আমার মোবাইলটা আমার হাত থেকে নিয়ে গেছে, নিয়ে যায় বলে যে এই মোবাইলটা তোকে আমি কিছুক্ষণ পরে দেবো, মোবাইলটা কিছুক্ষণ পরে দেবো, কারণ এটা আমি তোর সিম চালু আছে, তুই যে বাসা থেকে পলাই আসছো সে পুলিশে তোরে খুঁজে বের করে ফেলবো, মোবাইলটা আমার কাছে রাখ। তা আমি সরল মনে দিছি ওর কাছে মোবাইল। এখনও আমাকে বারে বারে বলে যে গাড়ি থেকে বের হো। আমি বলেছি আমার ব্যাগটা দিয়ে, আমার মোবাইলটা দিয়ে, তারপরে আমি নামি। বলে যে না তুই নাম, তাহলে আমি তোর ব্যাগ মোবাইল দেবো। তো আমি নামছি, নামার পরে দেখা গেলো যে ওই ব্যাগ মোবাইল দুটোটাই নিয়ে চলে গেছে। এখন আমার হাতে মোবাইলও নাই, ব্যাগও নাই, টাকাও নাই, কোনো কিছুই। মানে আপনার টাকা ছিনতাই হয়ে গেল একরকম? হ্যাঁ, চিন্তা হয়, সব কিছুই নিয়ে চলে গেলো। আর ও আমাকে মক্তবে, কোনটা মক্তব সেটাও আমি জানি না, আমি কই রেখে গেল। এখন আমি তো পুরো অবস্থা, পুরো দোকানপাট আপনার গিয়া হইলো, সৌদি চলাফেরা করতেছে, আমি কারে জিজ্ঞেস করলাম, কারে কি বলুম। তো একটা আমার সামনে দিয়ে একটা লোক যেতেছে, ও একটা শার্ট পরা নর্মালি, তো আমি ওটা থাপা দিয়ে হাত ধরছি যে ভাইয়া আপনি কি বাঙালি? তো বলে যে না আমি বাঙালি না, আমি পাকিস্তানি। তো আমি বলি আপনি যেই হন না কেন ভাইয়া, আমার সাথে এই হয়েছে, আমি আমাকে বাংলাদেশে যাবো, কীভাবে যাবো? তো বলে যে আপা আমি আপনার কথা বুঝি না, আমার কাছে বাঙালি আছে, বাঙালির সাথে কথা বলে। আচ্ছা, তো আমাকে একটা বাঙালির কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বললো, তো আমি বললাম যে ভাইয়া এই আমার সাথে এগুলো হয়েছে, আমাকে তো সব এম্বাসির কথা বললে আমাকে এখানে নামাই দিয়ে গেছে, এটা কোন জায়গায় এম্বাসি আমি তাও জানি না। আমি সকাল ৬টা বাজে উঠছি গাড়িতে, গাড়ি থেকে আমাকে নামানোর জন্য অনেক চেষ্টা করছে, বলছে হোটেলে নিয়ে খাবার খাওয়া, এই করুন সে করুন, কিন্তু আমি নামিনি। তো ওই বাঙালি আমাকে বললো যদি আপনি একবার ভুলে চক্করে যদি নাইমা যেতেন, যদি আপনি হোটেলে উঠতেন, তাহলে আপনাকে নির্ঘাত বিক্রি করে দিত, আপনি আর বেরিয়ে আসতে পারতেন না। যাই হোক, কি এটা খুব হয়? হ্যাঁ এটা হয়, এটা অ্যাভেলেবেল হয়। তো বলে আপনার এতটুকু আল্লাহ আপনার সাথে আছে যে আপনি হোটেলে বা কোথাও গাড়ি থেকে নামেন নাই বা উঠেন নাই, বলে আপনার সাথে কোনো খারাপ হয় না। আমি বলবো আমাকে মারছে গাড়িতে, আমি গাড়ি থেকে নামি না দেখা বা হোটেলে যাই না দেখা, মাইদুর করছে অনেক, কিন্তু আমার এক কথা যে আমি সফর জেলে এই এম্বাসিতে যাবো আমি। তো বলে আচ্ছা আমার এক বোন আছে, আপনি আমার বোনের বাসায় যান। আমার বোনের বাসায় যান, ওখান থেকে আপনাকে অ্যাম্বাসিতে দিয়ে পাঠাইবো। এখন বোনের বাসায় গেছি, ওই বোনটা আবার মানে ভালো না, ওর বাসায় যায় আমি বুঝলাম যে বোনটা মানে অন্য রকমের, মানে অন্যরকম, মানে উনি মানে সৌদি আরবে খোলামেলা চলাফেরা করে, বা উনি মানে কি বলে আপনার গিয়া হলো দেহ ব্যবসা যেটা বলে, উনি ওটা করে আর কি। হ্যাঁ উনি ওটা করে। তো আমাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে যাওয়ার পরে অনেক খাবার দিছে, কিন্তু আমি ভয়ে খাইনি, কোন খাবারের সাথে কি মিক্সড করে আমাকে খাওয়ায়, তো আমি ভয়ে খাইনি। আমি এক কথাই বলছি আমি বাংলাদেশে চলে যাব। তো আমাকে বললো যে দেখো বিউটি তুমি যে চলে যাবে বাংলাদেশে যাওয়ার কোনো ফায়দা নেই। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন ওই বাড়িতে যাওয়ার পর যে ওই মহিলা খারাপ বা ওই মহিলা খারাপ কাজ করে? হ্যাঁ আমি ওই বাসায় যাওয়ার পরে বুঝছি যে ওনার একটা হাজবেন্ড আছে, তো উনি আমাকে বলছে যে এটা আমার হাজবেন্ড, এটা আমার হাজবেন্ড। তো ভালো কথা হাজবেন্ড, আমি তো আর জানি না যে মিথ্যা বলতেছে। তো হাজবেন্ড আমার সামনে মানে ও মেয়েটা জামা কাপড় চেঞ্জ করতেছে, একটা মেয়ের সামনে তার হাজবেন্ডের সামনে জামা কাপড় আবার কিভাবে চেঞ্জ করে। আচ্ছা, তো আমার ব্রেন্ডে আসলো যে এটা ভালো মেয়ে হতেই পারে না, ইম্পসিবল। তো তখন আমি মেয়েটা যখন বললো যে তুমি বসো বিউটি, তুমি বসো, আমি নিচে আমার এক বান্ধবী ওয়েট করতেছে, আমি যাবো আর আসবো। তো বলতে বলতে ওনার আবার হাজবেন্ড, উনি বেরোতে নিচে, ওনার হাজবেন্ড আবার আসছি, ওয়াশরুম থেকে আসছি। তো বলে যে আমিও চলি। তো মেয়েটা বললো যে না তুমি যেও না, আমি একাই আমি যাবো আর আসবো, তুমি থাকো। তো আমার কাছে রাখছে। তো ওই ছেলেটা আবার আমাকে সব কিছু ভাঙা বলছে যে মেয়েটা এরকম তুমি বাংলাদেশে যাই কী করবা, তুমি চাইলে এখানে এই কাজও করতে পারো, তুমি ভালো কাজও করতে পারো, তুমি হসপিটালে করতে পারো, বক্তব্য জব করতে পারো, তুমি করো যেটা ভালো লাগে ওইটাই। ওই ছেলেটা কোন দেশের? ওই ছেলেটা বাংলাদেশের, কুমিল্লা বাড়ি। আচ্ছা আচ্ছা, কুমিল্লা বাড়ি। তো আমি ওনাকে বললাম যে না ভাইয়া, আমার দ্বারা কোনো কাজই হইব না, আমি ডাইরেক্ট এম্বাসিতে চলে যাবো। বলে এম্বাসিতে গেলে খাবারের কষ্ট, জামার কষ্ট, পানির কষ্ট, যাইতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই, 1 বছর লাগে আটকে রাখবো। আমি বলি 1 বছর 2 বছর আটকে রাখো, তারপর আমি একটা সেভে থাকুন, যে না আমি একটা এম্বাসির একটা সেভে। তখন আমাকে বললো যে আজকে রাত থাকো, কালকে তোমাকে দিয়ে আসুন।
এখন রাত্রে আমার তো ঘুম আসে না ওই ভয়ে। ছেলেটা কি দালালি করতো বা এরকম কিছু? মনে হয় এরকম কিছুই, কারণ আমি তো এক রাত ছিলাম, আমি তো রাত্রের বেলায় ছিলাম, ওই রাতটাই ছিলাম, আমি এতটা বুঝতে পারি নাই। তো আমার একটা রুম দিচ্ছে, রুমে আমি সারা রাত আমি ভয়ে ঘুমাসিনি, সারা রাত হাঁটাহাঁটি করছি, আমাকে নিয়ে আবার বিক্রি করে দেয়। কারণ আমি কিসের মিদে এসে বললাম আমি তো জানি না, আমাকে নিয়ে বিক্রি করে দেয়। তো আমি সকালবেলা আমি বই এত কান্নাকাটি করতেছি যে আমাকে যেভাবে হোক আমাকে সফর জেলে দিয়ে আসেন, এই এম্বাসিতে দিয়ে আসেন। তো আমাকে অ্যাম্বাসিতেও বললো যে আমি অ্যাম্বাসিতে দিতে পারো না, আমি আপনাকে সফর জেলে ছেড়ে দেবো, যেখান থেকে আমি নিয়ে আসছি বাতা মার্কেট ওখানে আমি ছেড়ে দেবো। তা আমাকে নিয়ে আবার বাতা মার্কেটে ছেড়ে দিল। এখন আমি কি করবো, আমি তো পুরা কান্নাকাটি, আমি এখন কীভাবে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবো, আমি অ্যাম্বাসি চিনি না। তো ওই ভাতা মার্কেটে, ওটা ভাতা মার্কেট মানে বাঙালিদের মার্কেট, ওটা আমি জানতাম না যেটা বাঙালিদের মার্কেট, এখানে বাঙালি আছে আমি জানতাম না। তো আমি কান্না করতেছি, একটা ছোট ভাই, আমার ছোট ভাইয়ের মতো বয়স, ও একটা ছোট ছেলে আইসা 17, 18 বা 20 বছর হইব, ও বলে যে আপু আপনার কি হয়েছে। আমি শান্তি পেলাম যে একজন বাংলা কথা বলে। যে আমি বললাম যে ভাইয়া আমি তো এরকম আমার সাথে হয়েছে ভাইয়া, আমি এখন এম্বাসিতে কিভাবে যাব। তো লোকটা, আমি এত কান্না করতেছি যে আমার সাথে কি হয়ে গেছে, এত কান্না করতেছি, কান্না দেখা লোক ছেলেটা আমাকে বসায় বলল যে সবাই মিলে আমাকে 300 রিয়াল দিল, আমার হাতে দিল, কিছু খাবার দিল, যে জানি আমি 2-3 দিন মনে হয় না খাওয়া, চেহারা একবারে শুকনা, অবস্থা খারাপ, খাবার দিল, বলে যে আমি একটা বিশ্বস্ত ড্রাইভার দিয়ে আমি আপনাকে এম্বাসিতে পাঠিয়ে দিই, আপনি ওইখান থেকে হয় 1 বছর হোক, 6 মাস হোক, 8 মাস হোক, কিন্তু আপনি সেভে থাকবেন। হয়তো আপনার খাবারের কষ্ট দিব, যাই দিব না কেন, আপনি সেভে থাকবেন, আপনি বাংলাদেশে চলে যান, আমি আপনার উপকারটা করে দিলাম। তখন ওই ছেলে আমাকে একটা ড্রাইভারের কাছে উঠাই দিল, ওই ড্রাইভার নিজের রিস্ক নিয়ে আমাকে এম্বাসিতে নিয়ে দিয়ে আসলো। আমি এম্বাসিতে ঢুকলাম। এমবাসির ভিতরে দিয়ে দিল একবার? হ্যাঁ, একবার এম্বাসির ভিতরে আমাকে দিয়ে দিল। তো আমি একবার এম্বাসিতে চলে গেলাম। এম্বাসিতে আমি 8.5 মাস ছিলাম, 8.5 মাস ছিলাম ওখানে। আমার আউটপাসের নাম্বার ছিল 4859, আমার আউটপাসের নাম্বার। তো সবাই বাংলাদেশে মানে চলে যেতেছে, আস্তে আস্তে চলে যেতেছে, আবার কেউ 10 মাস ধরে রয়েছে, যাইতে পারতেছে না, এরকম অবস্থা। এরকম করতে করতে 6-7 হাজার মেয়ে এম্বাসিতে জমে গেছে। এম্বাসি থেকে তারপর সব মেয়েরা মানে বিরক্ত হয়ে একটা মিছিল বের করলো। এই যে 6-7 হাজার মেয়ে এম্বাসিতে জমে গেল, মানে এরা কারা? এরা বাঙালি, সব বাঙালি। তাদের অবস্থা কেমন ছিল? তাদের অবস্থা, কেউ প্রেগনেন্ট ছিল, কেউ ভালো ছিল না, কেউ খাবার নাই, কেউ কপিলে মাইরা দিরা পাঠাইছে, কেউ চুল কেটে দিছে, কেউ হাত ভেঙে ফেলাইছে, কেউ পা ভেঙে ফেলাইছে, এরকম অবস্থা। যে মেয়েটা প্রেগনেন্ট, জি জি, ওর কোনো বিচার হতো না ওখানে? ওর কোনো বিচার হইতো না। যে মেয়েটা প্রেগনেন্ট থাকতো, দেখা যেতেছে আপনার যদি একটা মেয়ে 9 মাস 8 মাস প্রেগনেন্ট, ওই মেয়েটাকে আপনার গিয়ে হলো 8 মাস একটা মেয়ে প্রেগনেন্ট, ওনাকে বাংলাদেশে পাঠানো যেত না, কারণ ওনাকে সফর জেলে পাঠাইতে হতো, নাজিম জেল, যেটাকে নাদিম জেল বলে। ওই জেলে ওই মেয়েটা বাচ্চা প্রসব করব, ওই বাচ্চা মানে 6 মাস বা একটু ভালো সুস্থি হলে তখন ওই মেয়েটা বাংলাদেশে আসতে পারবো, এর আগে আসতে পারবো না। মানে বাচ্চাটার কি হবে? বাচ্চাটাও, মেয়েটা যদি চায় যে আমার বাচ্চা আমি নিয়ে যাবো, তাহলে নিয়ে যেতে পারবো। আর যদি বলে যে না আমি বাচ্চা নিব না, আমি বাংলাদেশে কি মুখ দেখাবো, আমি কি করবো এই বাচ্চা দিয়ে, আমি সমাজের কাছে কি মুখ দেখাবো, তখন ওই বাচ্চাটা হয় যে কোনো সৌদি, ভালো কোনো সৌদি যার ছেলে মেয়ে নাই, সে কিনে নিতেছে, বা কোনো পালতাছে কেউ, বা হসপিটালে রাইখা এসে বললো, এরকম কিছু। এই যে একটা পাশবিকতা, এর কি কোনো বিচার হতো না সৌদি আরবে? আমরা তো জানি যে সৌদি মানে হচ্ছে শরিয়া আইন, অনেক কঠোর কোনো কিছু না, এইভাবে এখানে কোনো বিচার হইতো না। কিভাবে বিচার হইব? আপনি দেখেন যে অনেক মেয়েরা, যেমন আমি সৌদির বাসা থেকে আমি বের হয়ে আসছি, আমি পলায় আসছি, আমার মতো অনেক মেয়ে পলায় আসছে, কিন্তু আমি তো নিজের একটু ব্রেন্ডের কারণে আমি পলায় এসে আমি এম্বাসিতে আমার জামা কাপড় যাই নিচে, আমি তাও আল্লাহর রহমত ছিল, আমি এম্বাসিতে পৌঁছেছি, যেভাবেই হোক পৌঁছেছি। কিন্তু অন্য মেয়েরা ওই যে বলে যে চল এই বাসায় তোরা খাওয়াই নিয়ে আসি হোটেলে, এটা বলে যে ঢুকানোর পরে দেখা যায় অনেক বিক্রি করে দেয়, বা যে লোক ওকে ঢুকায় সেই লোক ওকে মাসের মাস বছরের পর বছর ইউজ করে, যার এমন পর্যায়ে দেখা যায় যে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে মেয়েটা বের হওয়ার কোনো রাস্তা পায় না, যদিও কখনো কোনো দিন যদি সুযোগ পায় বের হওয়ার, তখনও বের হয়ে মক্তবে চলে আসে, তখন আর কাউকে বিশ্বাস করে না। ওই মক্তবে চলে আসার উদ্দে দেখা যায় কেউ 8 মাস প্রেগনেন্ট, কেউ 6 মাস প্রেগনেন্ট, আবার দেখা যায় কেউ গাড়ি দিয়ে আসতেছে, সেখানেও সে রেপের শিকার হচ্ছে। সেখানে দেখা যায় যে মক্তবে আসার পরে এমনও মেয়ে আছে 1 বছর হয়ে যায় এম্বাসিতে আসে, বাংলাদেশে আসতে পারে না, স্যারেরা আসতে দেয় না, মানে কোনো কিছু করে না। কিন্তু সে 1 বছর যে ওই যে আসার সময় যে একটা অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টের ভিতরে 8 মাসের বাচ্চা পেটে রয়ে আছে। এই বাচ্চা, এটার কে বিচার করব, কে এর দায়ভার নিব? আবার এম্বাসিতে যে ঢুকি আমরা, এম্বাসিতে ঢোকার পরও দেখা যায় সৌদি পুলিশ বা সৌদির যে প্রশাসন, তারা এই ব্যাপারে কোনো স্টেপ নেয় না? তারা এই ব্যাপারে, যে আমরা যে বাঙালিরা, আমরা তো যায় কেউ বলি না যে এই কফিল আমাকে এটা করছে, আমরা যদি কমপ্লেন দিই না। মানে কেন বলি না আমরা? কেন বলি না যে দেখা যায় যে অনেক সৌদি আছে আপনার গিয়া হইলো
ডর ভয় দেখা এরকম করে। যেমন ধরেন একটা সৌদি একটা মেয়েকে রেপ করলে দেখা যায় ওই মেয়েটা পরের দিন বা 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে পলায় আসলো, কিন্তু পলায় আসে তো ওই মেয়েটার ওইখানে আর যাবো না, ও তো আর কমপ্লেন করবে, ওই অ্যাম্বাসিতেই ঢুকা যায়। অ্যাম্বাসিতে ঢুকা যাওয়ার পর আর কমপ্লেন করার সুযোগ পায় না। কিন্তু অ্যাম্বাসি স্যাররা জিজ্ঞেস করে যে কে কে কাজটা করছে, বলে যে সৌদি করছে। তুমি কি কোনো পদক্ষেপ নিতে চাও? না বলে, তাহলে আর পদক্ষেপ নেওয়া হয় না। আর যদি কেউ নিতে চায় পদক্ষেপ তাহলে কিছু একটা হয় মনে হয়, হয়তো টাকা পয়সা দেয় বা বাচ্চারা রাইখা দেয়, এরকম কিছু একটা হয়, সেটা আমি জানি না শিওর। আচ্ছা, তারপরে আপনি ঢুকে গেলেন। হ্যাঁ, আমি যে অ্যাম্বাসিতে ছিলাম, আপনার অ্যাম্বাসির ভিতরেও আপনার গিয়া হলে এরকম হইতো। যদি কফিলের বাড়ি থেকে আপনার গিয়ে হলো 10টা মেয়ে প্রেগনেন্ট হইতো, রাস্তায় প্রতারণাভাবে যদি 10টা মেয়ে প্রেগনেন্ট হয়ে আসতো, অ্যাম্বাসিতে ভিতরে হয়তো 20টা মেয়ে প্রেগনেন্ট। এই 20টা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়, কে প্রেগনেন্ট করে, ভয়ঙ্কর কথা, কিভাবে হয় এটা? এটা হয়তো আপনার গিয়া হলো যে অ্যাম্বাসির ভিতরে খাবারের কষ্ট দিত, খাবারের কষ্ট দিত। যেমন আমাদের বাংলাদেশের সরকার তেল সাবান সুনু একটা মেয়ের যাবতীয় যা লাগে সব দেয়, কিন্তু ওষুধটা সহকারে দেয়। আপনার যে 16ই ডিসেম্বর এই সমস্ত ইয়েতে এম্বাসিতে ওষুধ দেয়, সরকারি ওষুধগুলো যেখানে। তো আপনার গিয়া হলো ওইখানে এম্বাসির ভিতরে আপনার গিয়া হলো যে ড্রাইভার থাকতো, যে ড্রাইভার এম্বাসির ভিতরে নিয়ে যেত, এম্বাসি থেকে মেয়ে দিয়ে আসতো, আবার এম্বাসি থেকে নিয়ে যেত অফিসে, মানে অফিস থেকে সেভ হাউস ছিল আমাদের, সেভ হাউসটা দূরে আর অফিসটা দূরে, নিয়ে আসা যাওয়া করতো একটা ড্রাইভার। তো ড্রাইভারটা এরকম করতো। বাঙালি? হ্যাঁ, ও বাঙালি। ও বাঙালি, ওর নাম ছিল সাইদ। উনি মারা গেছে, এবার করোনাতে মারা গেছে উনি। তো উনি এরকম করতো, উপযুক্ত শাস্তি। হ্যাঁ, তো আমি কিভাবে শিওর হইতাম, আমি কিভাবে জানলাম? তো ওখানে দেখা গেছে যে আমাকে আসাদুজ্জামান স্যার নামে একটা এম্বাসি স্যার আমাকে একটা দায়িত্ব দিয়েছিল যে বিউটি তুমি একটু ভালো, তোমার একটু ট্যালেন্ট ভালো, মেধা ভালো, ওখানে কি হয় না হয় A to Z খবরাখবর তুমি আমাকে দিবা, এটা আমাকে বলতো। তো ঠিক আছে স্যার, আমি আপনাকে দিব। তো বলে যে কোনো এম্বাসি স্যার যদি কিছু বলে তুমি আমার নামটা বলবা। তো ওনার মানে এই উপকারটাই আমার অনেকটা উপকার হয়েছে, যাতে কেউ আমাকে বাজে কোনো কমেন্ট করতে পারে নাই, আমাকে খারাপ কিছু বলতে পারে নাই। তো আমি কোনো কিছু হলে আমি বলতাম আসাদুজ্জামান স্যারের সাথে আমি দেখা করুন, তো এই ভয়ে আর কি। আচ্ছা, আপনি তাহলে বাড়িতে যোগাযোগ করলেন কবে? বাড়িতে আমি যোগাযোগ করতে পারিনি, যাওয়ার পরে শুধু একবার কথা বলছি, আমি কোনোভাবেই বাড়িতে যোগাযোগ করতে পারিনি। তারপরে এম্বাসিতে ঢোকার পরে আপনার 1.5 মাস পরে আমাকে মানে ফোনে কথা বলা দেওয়া হয়েছে যে আমার তো মোবাইল চুরি হয়ে গেছে, কারণ আমার মুখস্থ, আমি কীভাবে কথা বলুন। তো আমার মানে হাজব্যান্ডের ছোটো ভাইয়ের নাম্বারটা আমার মুখস্থ ছিল, ওই নাম্বারে আমি ফোন দিছি। ফোন দেওয়াতে আমি বলছি শুধু আমার বাসায় বইলা দিবেন আমি এম্বাসিতে আছি, কারো টেনশন করতে মানা করেন। কিন্তু এই যে আমি এতটা দিন 9 মাস আমি এম্বাসিতে ছিলাম, 6 মাস আমি সব মক্তবে ছিলাম, আমার বাচ্চারা কি খাইছে, কিভাবে আছে, কিভাবে লেখাপড়া করছে, কিভাবে চলছে, আমি কিছু জানি না। বাচ্চাদের কথা মনে পড়তো না? হ্যাঁ, মনে পড়তো, প্রতিদিন আমি কান্না করতাম, এমনও দিন নাই যে আমি কান্না করতাম না। বাচ্চাদের কার কাছে রেখে গিয়েছিলেন? বাবা মার কাছে রেখে গেছিলাম। আপনার বাবা মার অবস্থাও তো খুব বেশি ভালো না, ভালো ছিল না। বাবা মার কাছে রেখে গেছিলাম। আমি তো আর জানি না যে এক অশান্তি থেকে যে আমি আরো দ্বিগুণ অশান্তিতে পড়ে যাব, সেটা তো আর আমি জানিনি। তারপরে অ্যাম্বাসিতে এরকম করতে করতে আমার আপনার গিয়ে হলো 8.5 মাস কাটলো। কাটার পরে আমরা যে অ্যাম্বাসির মেয়েরা যে মিছিল একটা বের করছিলাম, পুরো সৌদি আরব রাস্তা থেকে মিছিলটা ভরে গেছিলো। তো অ্যাম্বাসির স্যারেরা সবাইকে বুঝায় নিয়ে আসছে, ওখানে র্যাপ ট্যাপও ছিল, বললো যে যত দ্রুত সম্ভব এদের বাংলাদেশে দিয়ে পাঠান, না হলে অ্যাম্বাসির উপরে মামলা হইব। তো এরকম কিছু হওয়ার পরে আপনার গিয়া হলো এই অ্যাম্বাসির স্যারেরা সবাইকে মানে বাংলাদেশে পাঠায় দেওয়ার ব্যবস্থা নিল। তো এক ধাক্কায় আপনার গিয়ে হলো 156 জন মেয়ে একদিনে পাঠায় দিল। আপনি চলে এলেন ওদের সাথে? না, আমি আসতে পারিনি। তো কেন? আমি বাংলাদেশে আসতে পারিনি, কারণ আমাকে যখন ফিঙ্গারপ্রিন্ট অফিসে নেওয়া হয়েছে, সফর জেলে নেওয়া হয়েছে, তখন আমার যে কফিল আমার নামে থানায় মামলা দিয়ে রাখছিল। মানে আপনার নামে মামলা কিসের? আমার নামে মামলা, আমি যে কফিলের বাসা থেকে পলায়ে চলে আসলাম, সে কফিল আমাকে মামলা দিছে যে ও আমার বাসা থেকে স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে, যাতে আমি বাংলাদেশে না আসতে পারি। এটার জন্য এম্বাসির স্যারেরা বা বাংলাদেশি উকিল আছে সৌদি আরবে, ওরাও লড়ছে যে কেন ও যাইতে পারবো না, ও যদি চুরিও করে থাকে পেটের দায়ে চুরি করছে, ওর ক্ষুধা লাগছে, ও চুরি করছে, তো খুন করে নাই কাউরে, তাহলে ও যাইতে পারবো না কেন। তো এরকম করতে করতে আমার মামলা হলো, মামলা হওয়ার পরে আমার সফর জেলে দিল, সফর জেল থেকে আমাকে আবার সেই মক্তবে দিয়ে পাঠাইলো। মানে যে মক্তব থেকে আপনাকে মারছিল সেই মক্তবে আবার আমাকে দিয়ে পাঠাইলো। তো মক্তবে যাওয়ার পর কি হলো? মক্তবে যাওয়ার পরে আমাকে কোনো খাবার দাবার দেয় না, মক্তবে 6.5 মাস ছিলাম, কোনো এটাই নি আপনি যাওয়ার পরে? হ্যাঁ, আমাকে মারছে, খাবার দাবার দেয় না। মারলো কে? মারলো এই যে আপনার গেল কফিল, মানে যে মানে মক্তবের যে বস, উনি আমাকে মারলো। তোর এত বড় সাহস, তোর এতগুলো টাকা দিয়ে নিয়ে আসছিস, তুই চলে আসছিস বাংলা মক্তব থেকে পলায় গেছিস, অফিস থেকে পলায় গেছিস, ইয়ের বাসা থেকে কফিলের বাড়ি থেকে তুই সোনা দানা চুরি করে পলায় গেছিস, তোর এত হিম্মত কি লেগে এই সেই বইলা তো অস্থির।
ওর ওর ইয়ের অফিসের ভিতরে একটা লাঠি ছিল, আচ্ছা একটা সবসময় একটা লাঠি থাকতো। বাঙালি, ফিলিপিনি, আফ্রিকান, এরা যদি কাজ না করতে চাইতো বা এদের কথা না শুনতো, এদের মাইরধর করতো। মানে আপনাকে জেল থেকে সরাসরি পাঠিয়ে দিল মক্তবে? মক্তবে, হ্যাঁ। আপনি এমবাসিতে আর আসলেন না? না, এমবাসিতে আর আমি আসতে পারলাম না, কারণ এমবাসিতে যে আমার কফিলে আমাকে যদি এক্সিট না দেয় আমি বাংলাদেশে আসতে পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর জন্য আমাকে মক্তবে পাঠিয়ে দিল। মক্তবে পাঠিয়ে দেওয়ার পরে খাবার দাবার সব কিছু বন্ধ। একদিন হঠাৎ করে মক্তবের এমবাসির স্যার আমাকে ফোন দিল, বিটাপু আপনি কেমন আছেন, বা আপনাকে খাবার দাবার দেয় কিনা, আপনি খোঁজখবর নেওয়ার জন্য। তাই আমি বলছি ভাই আমাকে কোনো খাবার দাবার দেয় না, 3 দিন পর আপনি ফোন দিয়েছেন, আমি 1 গ্লাস পানিও খাইতে পারি না। আর ওই পানি লবণ পানি, খাওয়া যায় না। আর ওরা পানি কিনা খায়, ফিল্টারের পানি, ওই পানি আমাকে ধরতে দেয় না, একদম নিষেধ, আমাকে কোনো কিছু দেওয়ার টোটালি নিষেধ। আপনি 3 দিন টোটালি অভুক্ত? অভুক্ত, আমি কিছু খাইতে পারি না, 1 গ্লাস পানিও খাইতে পারি নাই। তো আমি পুরাই কান্না। এবং এই 3 দিন কি আপনাকে সমানে মারপিট করা হয়েছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ। আপনাকে কি রোজই মারতো নাকি ওই প্রথমে যাওয়ার পরে মারলো? না, আমি যে 3 দিন যে ছিলাম, যে আমার এমবাসির স্যার যে পর্যন্ত আমাকে ফোন না দিয়েছে, ওই পর্যন্ত 3 দিন আমাকে মারধর করছে। মারধর করার পরে এমবাসির স্যার, আমার কাছে যে মোবাইলটা ছিল, হঠাৎ করে এমবাসির স্যারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে বিউটি তোমার কি অবস্থা? আমি তখন স্যারে বললাম স্যার এই কাহিনী, আমাকে খাবারও দেন, আমার সাথে মারধর। 3 দিন পরে কি হলো? 3 দিন পরে ওই স্যারে কি করলো, ওই এমবাসির স্যার কি করলো, ধাম্মামে এক উকিল দিয়া পাঠিয়েছে এই মক্তবে। আচ্ছা। যে বিউটি নামে এই মেয়ে, এত আউটপোস্ট নাম্বার সিরিয়াল, এই মেয়েকে কে মারধর করছে, এই মেয়ে কোথায়, আমার সামনে নিয়ে আসেন, আমি দেখা করবো, আমি কথা বলুম। এবং কি আপনার ওই এম্বাসি থেকে, রিয়াদ থেকে সেই আশরাফুজ্জামান স্যারও চলে আসছে, যে আমি এই মেয়ের সাথে দেখা করুম, আমি এই মেয়ের সাথে কথা বলবো। এই মেয়ে কই? বলে এই মেয়ে তো এই মক্তবে নাই, অন্য মক্তবে আছে। আচ্ছা, যেই মক্তবে থাকুক, এর যদি খাবারের 1 ফোঁটা পানির যদি কষ্ট দেওয়া হয়, আর খাবার তো দূরের কথা, তাহলে এই অফিসের নামে আমরা মামলা নিব, এর ব্যবস্থা নিব, কে কই থাকে আমরা দেখে নিব। তারপরে থেকে আল্লাহর উপরে রহম আছে, আল্লাহ আমাকে রহম করছে, এরপর থেকে আমাকে খাবার দিছে। আমি 6.5 মাস ছিলাম। 6.5 মাসের ভিতরে হঠাৎ করে একদিন আমাকে রাত্রের 8টা বাজে নিয়ে যাওয়া হয়েছে। কই নিয়ে যাওয়া হয়েছে আমি জানি না। ওই যে কফিল আমাকে মামলা দিছে, সেই কফিল আমাকে কফিলের কাছে নিয়ে গেছে, কফিলের চেম্বারে নিয়ে গেছে, যে পুলিশ আর চেম্বারে নিয়ে গেছে। সেখান থেকে আমাকে নিয়ে গেছে হলো এমন একটা রুমে নিয়ে গেছে, যে রুমে যদি আমি চিৎকার করে আমি মরেও যাই, শোনার মতো কেউ নাই। আচ্ছা। এমন একটা ভয়ঙ্কর একটা রুমে নিয়ে গেছে, আমি কাউরে চিনি না, মানে কোনো শব্দ নেই, আমি চিৎকার করতেছি, আমি কান্না করতেছি, কেউ নাই, এমনভাবে লক। আমার মনে হয় যে ফাঁসির আসামি যেরকম একটা রুমে রাখা হয় না, এরকম একটা রুমে আমাকে রাখছে, এমন একটা রুম, এরকম লক, এরকম সিস্টেম যে কারো বাবার ক্ষমতা নেই এটা খুলবো, এরকম একটা ভয় আমি ছিলাম। এরকম আটকে রাখলো কেন? আমি চুরি করছি, এর জন্য আমার শাস্তি, আমাকে জেল খাটতে হইব। আচ্ছা। আমি সফর জেলে ছিলাম, এম্বাসিতে ছিলাম, সেটা হয় না, ও আমাকে আবার জেল খাটাইবো। সে আমাকে আটকে রাখছে। আমার রাত্রের 8টায় গিয়েছি, আমার সকাল 4টা না 4:30টার দিকে আমাকে ওই লকার থেকে বের করছে। বের করে বলে যে তুই কেন বাংলাদেশে চলে যাবি, তুই কি ভয় পাস না? তোরে আমাকে পিস্তল দিচ্ছে, আমাকে গুলি করবো, তোর আমি গুলি করুম। তা আমি বলছি তুই আমাকে মাইরা ফেল, তারপর আমি সৌদি আরবে থাকুম না। বলে তুই কেন থাকবি না, তোর বেতন দিমু, তোর খাবার দিমু, তোর মাফি ফয়দা সৌদি বাংলাদেশ, তোর খাবার নাই, কোনো কিছু নেই, তুই জায়গায় যাবি কি লেগা? আমি আমার পোলাপন ছাড়া থাকতে পারি না। আমি তো বলতে পারতেছি না যে তোর কাছে কেন থাকুম না আমি। তা আমি এটা বলছি যে আমি বাংলাদেশে চলে যাবো। তারপরে যে আমার যে মক্তবের এক ছেলে আমাকে, মানে মক্তবের এক যে ভাইয়া নিয়ে অফিসের লোক নিয়ে গেছিল, ও পরে ঝগড়া করছে কফিলের সাথে, যে তুই একটা মেয়ের 1টা বছর ধরে জেলের ভিতরে আটকে রাখছিস, এই মেয়েটা ওর বাচ্চা কি খাইতেছে, ওর 2টা মাসুম বাচ্চা কিভাবে চলতেছে, কিভাবে খাইতেছে, কেমনে কি চলতেছে, কোনো খোঁজ খবর নাই, ওর জীবনটা তেজপাতা, ওদিকে বাচ্চা 2টার লাইফ বরবাদ, এই মেয়েটার তুই কেন আটকে রাখছিস? তোর আল্লাহর রহম লাগে, তুই ওর এক্সিট দিয়ে দে। তারপরে ওর ভিতরে আল্লাহর রহম হয়েছে, 1 বছর পরে ও আমাকে এক্সিট দিছে। এক্সিট পায়া আমি এই বাংলাদেশে আসলাম। হ্যাঁ, আমি এই বাংলাদেশে আসলাম, তা না হলে আমি বাংলাদেশে আসতে পারতাম না। ও যদি আমাকে এক্সিট না দিত আমি আসতে পারতাম না। কিন্তু আসাদুজ্জামান স্যার এম্বাসির ওই স্যারটাও আমার অনেক উপকার করছে। আপনি দেশে ফিরলেন একদম খালি হাতে? একদম শূন্য হাতে, আমার পায়ে একটা স্যান্ডেল নাই, কোনো কিছু নাই। তারপরে যে আমার যে মিনাল ভাই ছিল এম্বাসির, উনি আমাকে 50 রিয়াল দিছে। তারপরে শ্যামল ভাই ছিল, উনি আমাকে 50 রিয়াল দিছে। ওই যে সারা যে মেয়েটা ছিল, ওই মেয়েটা আমাকে 10 রিয়াল দিছে। এই মোট 110 রিয়াল নিয়ে আমি বাংলাদেশে আসি। তা না হলে আমি একদম শূন্য হাতে। আমি যে এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসুম, আমার কাছে 1 টাকা গাড়ি ভাড়া নেই। ওদের টাকা আমি এয়ারপোর্টে ভাঙ্গায় তারপরে আমি বাসায় আসছি। তারপরে মানে দেশে আসার পরে আপনি কি করলেন? দেশে আসার পরে বাচ্চা কাচ্চার অবস্থা অনেক খারাপ, আমারও তো কান্নাকাটা অবস্থা, যে আমি কি করলাম, কি কই গেলাম, বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ, বাচ্চাগুলো জামা নাই কাপড়ে, কি একটা করুণ অবস্থা।
তখন আমি দিশা বিশা না পাই আমি কি করুম। আমার সাথে আমার এক বান্ধবীর সাথে একটা ছিল, ও বলল যে তুই তোর এখানে 5,000-3500 টাকা বেতনে তুই এখানে কাজ করে পোষাবি না, তুই ঢাকায় চলে আস। ঢাকায় চলে আস, ঢাকায় যদি কাজ করস তাহলে তুই ভালো একটা 7-8 হাজার টাকা বেতন পাবি, ভালোভাবে চলতে পারবি, তো বাচ্চাগুলো আগে তুই তো বিদেশে অনেক হস্তনস্থ হয়েছিস, তুই আস। তা আমি ওকে বললাম যে দেখ আমি এক জায়গা থেকে হস্তনস্থ হয়ে আসছি, এখন ঢাকায় কীরকম সেটা তো আর আমি জানি না, ওটাও বাসা বাড়ি, আমার কিন্তু ভয় লাগে। বলে কিছু না, তুই আয় আল্লাহর নাম নিয়ে। তো ঢাকায় কী কাজ, যে হাউজে কাজ করতে হইব। তা আমি আমার এখন বাচ্চারে বাঁচাইতে হইব, আমার ছেলে মেয়েকে আমার দেখতে হইব, আমার আর কিছু করার নাই। আমি দ্রুতই আমি 6 দিনও বাসায় থাকি নাই, আমি হাউজে চলে গেছি কাজে। তো সেখানে যে কাজ করতেছে আমি এখনো পর্যন্ত সেই হাউজে কাজ করি, হাউজে কাজ করেই আমার সঙ্গে ছেলে মেয়েদের লেখাপড়া করি। হাউজ মানে বাসা বাড়িতে কাজ করি, হ্যাঁ, ছেলে মেয়েদের লেখাপড়া করাইতেছি। তা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি যাই আসছি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু একটা দুঃখ হলো যে বাচ্চাদের নিয়ে থাকতে পারি না, যে আমি যদি ওদের নিয়ে থাকতে পারি তাহলে আমি এখানে জব করতে পারব না, বা আমি যে আমার দেশে একটা কিছু করব সে আর্থিক অবস্থা আমার নাই যে আমি একটা দেশে কিছু করে আমার বাল বাচ্চা নিয়ে। আপনি থাকছেন ঢাকায়, আপনার বাচ্চারা থাকছে কেরানীগঞ্জ। হ্যাঁ, আপনার বাবা মার কাছে। যে আমি মানে এখনো সে অভাবের ভিতরে আছি, একটা অশান্তির ভিতরে আছি, মানে শান্তিটা এখনো আমি সুস্থভাবে উঠতে পারিনি। এই হলো আমার কাহিনী ভাইয়া, জীবন কাহিনী। তবে বলবো যে কেউ যাতে, কোনো মেয়ে যাতে কোনো কিছু না জেনে না বুঝা সৌদি আরব বা কোনো প্রবাসে যেতে না যায়, কারণ খাদ্দামা বিষয়ে অনেক ডেঞ্জারাস, অনেক প্রতারণার শিকার হইতে হয়, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, অনেক না খায়া থাকতে হয়। কারো আছে আপনার টাকা দেয় না, 1 বছর 2 বছর কাজ করতেছে কিন্তু কোনো টাকা পয়সা দিতেছে না। কিন্তু একটা মেয়ে যদি 1টা বছর কাজ থাকে, কোনো টাকা পয়সা না ধরে, ওর সংসারটা চলতেছে কিভাবে, ওর তো সব কিছু ধ্বংস হয়ে যেতেছে, এটা কেউ দেখে না ভাইয়া। সুপ্রিয় দর্শক, মানুষ তার ভাগ্য উন্নয়নের জন্য বারবারই চেষ্টা করে, দেশে না হলে দেশের বাইরে, প্রবাসে। অবশ্যই জেনে বুঝে প্রবাসে যান, না হলে এরকম ঝুঁকি বারবার আসবে আপনাদের সামনে। আমরা চাই না আর কোনো বিদেশ ফেরত মানুষকে নিয়ে এরকম প্রোগ্রাম করতে। আমরা চাই আপনাদের সাফল্যের কথা বলতে, আমরা চাই আপনাদের আনন্দের কথা বলতে, আমরা চাই আপনাদের জীবনের সেই না বলা কথাগুলো শুনতে, যে কথাগুলো অন্যদেরকে অনুপ্রাণিত করবে। আমরা চাই না আর কারোর কান্নায় ভাসুক আমাদের সেট, আর কারো কষ্ট স্পর্শ করুক আপনাদের কষ্টকে। আমরা আপনাদেরকে আনন্দ দিতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো ঘটনা, নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আসব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই মহামারীতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনার জীবনের না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনার নাম, ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন mystory.diptotv@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে।